তোকে না বলেছি আমাকে ম্যাম বলবি? রেগে ঠাস করে চড় বসিয়ে দিয়ে রাইসা আপু আমাকে বলল, বলতে পারবো না। ম্যাম বলে ডাকবি, না হলে তোর গালে এমন করে পড়বে। আর কেবিনে এলি তো বলে এলি না কেন? সরি, আর এমন হবে না, মনে থাকে যেন। আর নাম ধরে ডাকবি না। হুম। এবার প্রোডাক্টগুলো তৈরি কর। তুমি বসো, তুমি করো। ঠাস। আবারও মারলা কেন? গালে হাত দিয়ে গালে একটু ব্যথা অনুভব করলাম। আমাকে তুমি বললি কেন? আপনি বলবি। আচ্ছা, যা এই প্রোডাক্টগুলো তৈরি করে নিয়ে আয়। হুম। আমি আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। এবার আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রাকিব হাসান। মা বাবাকে দেখেছি কিনা মনে পড়ে না। আঙ্কেলের কাছ থেকে শুনেছি আমার মা আর বাবা একটা অ্যাক্সিডেন্টে যারা আমাকে ছেড়ে ওই দূর আকাশে চলে যায়। আঙ্কেল বলতে রাইসার বাবা। ওনার কাছে বড় হয়েছি। আমাকে নিজের ছেলের মতো দেখে। আর রাইসা আমাকে দু চোখে দেখতে পারে না সেই ছোট থেকে। প্রায় সপ্তাহে 2-3 দিন থাপ্পড় খাওয়া লাগে, আর অপমান তো আছেই। আন্টি মানে রাইসার মাও এমন ছিল, আমাকে দেখতে পারতেন না। আন্টি বেঁচে নেই, অনেক আগেই স্ট্রোক করে মারা যান। আল্লাহ তাকে যেন জান্নাত দেন, সেই দোয়া করি। রাইসাকে ভালোবাসি, কিন্তু সাহস করে বলতে পারি না। অফিসের সব কাজ আমাকে দিয়ে করায়, আর নিজে বসে বসে সবসময় মোবাইল ফোন টিপে কাজ করতে লাগলাম। প্রোডাক্ট তৈরির কাজ লাঞ্চের আগে শেষ হলো, তাই উঠে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে গেলাম। তখন রিমি বলল, এই যে রাকিব সাহেব, এদিকে আসেন। না থাক। আরে আসেন। হুম, আসছি। রিমি যে টেবিলে বসেছিল সেখানে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কি খাবেন? যা খাবেন তাই অর্ডার দেন। ওকে। এই ওয়েটার, 2 প্লেট চিকেন বিরিয়ানি দেন তো, বলল রিমি। ওয়েটার চলে গেল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? রিমি, আলহামদুলিল্লাহ আমিও ভালো। বাসার সবাই কেমন আছে? রিমি, আলহামদুলিল্লাহ ভালো। আপন বলতে গিয়েও বলল না। রিমি বলল, সরি, ইটস ওকে। রিমি, আপনার গার্লফ্রেন্ড নেই? এই ইয়েতিম, এর আবার গার্লফ্রেন্ড? এমন বলেন কেন? তো আর কি বলবো? কিছু না, ওয়েটার খাবার নিয়ে এলো। খাওয়া দাওয়া শেষ। খাবার শেষ করে উঠে গিয়ে আমি বিল দিলাম। রিমি, এটা কি হলো? কোনটা? আপনি বিল দিলেন যে? তো সমস্যা কোথায়? অনেক। আমি ডাকলাম, আপনি বিল দিলেন। কোথাও লেখা আছে নাকি? তা না। ওখান থেকে আমি আমার ডেস্কে এসে ম্যামের কেবিনের সামনে গেলাম। আসতে পারি ম্যাম? ইয়েস। ম্যাম, প্রোডাক্টগুলো তৈরি। রাইসা, ওকে, রেখে যা। জি। ডেস্কে চলে এলাম। এখন কোনো কাজ নেই, তাই পাশে থাকা একটা ফাইল নিয়ে উল্টাতে লাগলাম। ডেস্কে বসে আছি তখন রাইসা, এই বাসায় যাবি না? জি। উঠে ব্যাগ নিয়ে নিচে গাড়ির কাছে চলে এলাম। গাড়িতে উঠলাম। রাইসা উঠলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। বাসা চলে এলাম। রাইসা নেমে ভিতরে চলে গেল। আমিও গাড়ি পার্কিং করে ভিতরে গেলাম। আঙ্কেল বসে আছে আর টিভি দেখছে। আঙ্কেলের পাশে গিয়ে বসলাম। দুপুরে ওষুধ খেয়েছো? হুম। আর একটু কথা বলে আমি আমার রুমে চলে এলাম। রাতে শুয়ে আছি, তখন ফোন বেজে উঠল। দেখি রাইসা ফোন করেছে। কিরে, এ আবার ফোন দেয় কেন? মনে মনে বললাম। কেটে দিয়ে রাইসার রুমের সামনে গেলাম। আমাদের রুম পাশাপাশি। আসতে পারি? আয়। জি বলেন, কেন ডাকলেন? তখন একটা ঠাস। গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। মারলেন কেন? তোকে তো বলার জন্য ডাকছি, এত তাড়াতাড়ি করিস কেন? তাই বলে থাপ্পড় দিবেন? হুম। আর এখন কথা না বলে দেখ তো ল্যাপটপে কী সমস্যা? কোনো কিছু করতে পারছি না। জি। তারপর ল্যাপটপ নিয়ে ঠিক করে দিলাম। ল্যাপটপটা রেখে উঠে যেতে লাগলাম, তখনই, তোকে যেতে বলছি? না। তাহলে যাচ্ছিস কেন? জি বলেন। এই নে, ফাইলগুলো নিয়ে যা। এগুলো তো আপনাকে দেখতে হবে, এগুলো আপনার কাজ। আর একটা থাপ্পড় খাবি না নিয়ে যাবি? আচ্ছা, নিয়ে যাচ্ছি। ফাইলগুলো নিয়ে আমার রুমে চলে এলে না। এগুলো এখন আর খারাপ লাগে না, অভ্যাস হয়ে গেছে। রুমে এসে একটু মোবাইল ফোন গুতাগুতি করতে লাগলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফাইলগুলো নিয়ে বসলাম। বেশি না, 3টা ফাইল। দেখা শেষ করে রাইসার রুমের সামনে গিয়ে টোকা দিলাম। কে? আমি। ও, ভিতরে আয়। ভিতরে গেলাম। এই যে ফাইলগুলো দেখা হয়ে গেছে, এবার তোমার সাইন করলেই হবে। না সরি, আপনার সাইন করলেই হবে। ওকে, যা। রাইসার রুম থেকে আমার রুমে চলে এলাম। কিছুক্ষণ পর আঙ্কেল বলল, রাকিব, রাইসা, তোরা খেতে আয়। আঙ্কেলের ডাক শুনে খেতে আসলাম। রাইসাও আসলো। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে আঙ্কেলকে বলে অফিসের দিকে রওনা হলাম। রাইসা, এই একটু পার্কের দিকে চল তো। কেন? তোকে যেটা বলছি সেটা কর। হুম। পার্কের কাছে এলাম। তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। ওকে। রাইসা চলে গেল। আমি নামলাম দেখার জন্য কি করে। আমিও ভেতরে গেলাম। একটু এগিয়ে যেতে এক জায়গায় চোখ আটকে গেল। বুকের বাম পাশে একটু ব্যথা অনুভব করলাম। দেখি রাইসার একটা ছেলে বসে আছে খুব ক্লোজ হয়ে। আমি আর সহ্য করতে পারলাম না। আবার গাড়ির কাছে চলে এলাম। আয়নার দিকে খেয়াল করে 2 চোখের কোণে পানি মুছে নিলাম। একটু পর রাইসা আসলো। চল।
হুম। আমি আবার স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। আয়নার দিকে তাকালাম, রাইসাকে দেখা যাচ্ছে। সে কত খুশি। রাইসার হাসি মাখা মুখখানি কত সুন্দর, যে দেখবে তার মন ভালো হয়ে যাবে। আমার বোকা মন ভালো হয়ে গেল। চেহারা মাসাল্লাহ দুধে আলতা, গায়ের রং। প্রথম দেখাতেই যে কেউ প্রেমে পড়ে যাবে। 5 মিনিট পর অফিসে চলে এলাম। অফিসে আসতেই রিমি বলল, রাইসা চলে গেল। আমিও গাড়ি পার্কিং করে চলে এলাম। রিমি, হাই, কেমন আছেন? ভালো, আপনি? রিমি, আলহামদুলিল্লাহ ভালো। সাকিব, রাকিব, রাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? সাকিব, আলহামদুলিল্লাহ ভালো। আপনার উনি কেমন আছে? হেসে বলল, কি যে বলেন না, পাবো কোথায়? সাকিব, আমার থেকে লুকিয়ে লাভ নেই। এভাবে সবাই একটু হাসাহাসি করলাম। তারপর কাজ করতে লাগলাম। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। উঠে লাঞ্চ করলাম। এভাবে 1 সপ্তাহ চলে গেল। একদিন রাতে, চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আঙ্কেল, তোমাদের একটা কথা বলার ছিল। রাইসা, কি? আঙ্কেল, রাকিবের 22 বছর হয়ে গেছে আর তোমার 21 বছর হয়ে গেছে। তো আমি চাই সামনে 2 তারিখ তোমাদেরকে বিয়ে দিতে। আমি তো আঙ্কেলের কথা শুনে আকাশ থেকে পড়লাম। আঙ্কেল বলে কি? রাইসা, আব্বু তুমি কি পাগল হয়ে গেছো? আঙ্কেল, আমি ঠিক আছি আর আমি যেটা বললাম সেটাই ঠিক। রাইসা, আমি কখনো এই এতিম ভিখারিকে বিয়ে করতে পারবো না। আমি তো ওকে 2 চোখে দেখতে পারি না, আবার একে বিয়ে করব? ভাবলে কি করে? আমি অন্য একজনকে ভালোবাসি। ঠাস। আঙ্কেল, যেমন মা ছিল ঠিক তেমনি মেয়ে হয়েছে। আগামীকালকে তোদের বিয়ে। রাইসার কোনো কথা বলল না, কাঁদতে কাঁদতে চলে গেল। আঙ্কেল, আপনি রাইসাকে মারলেন কেন? ঠিক হয়নি। তুই চুপ থাক, অনেক বার বেড়েছে। আমি রাইসাকে বিয়ে করতে পারবো না। না করলে আমার মরা মুখ দেখবি। কি বলছেন? হ্যাঁ, আমি করব, কিন্তু রাইসা কি রাজি হবে সেটা আমি দেখব। রুমে চলে এলাম। আমি যদিও ভালোবাসি, কিন্তু রাইসা তো বাসে না, ও তো আবিরকে ভালোবাসে। জানি না কি হবে, এমনি তো আমাকে দেখতে পারে না। পরের দিন সকালে বসে আছি, রাইসা আসলো, এসেই ঠাস করে চড় বসিয়ে দিল। আমি অবাক নয়নে তাকিয়ে আছি, বুঝতে পারলাম না মারলো কেন। মারলা কেন? তুই ভাবলি কি করে যে আমি তোর মতো এতিম ভিখারিকে বিয়ে করব? আমি কি করলাম? সব তো আঙ্কেল করলো। আমি জানি না কেমন করে তুই আব্বুকে বারণ করবি আর এই বিয়ে আটকাবি। আমার কিচ্ছু করার নেই। আঙ্কেল বলে দিয়েছে যদি বিয়ে না করে তাহলে আঙ্কেল মরে যাবে। রাইসা কিছু না বলে চলে গেল। আমি বিছানায় বসে বসে ভাবতে লাগলাম, জানি সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। আঙ্কেল, কোথায় যাওয়া হচ্ছে? রাইসা, অফিসে। আঙ্কেল, যাচ্ছিস যা, দুপুরে বাড়ি চলে আসবি। রাইসা, কেন? আর যদি না আসিস তাহলে তোর জন্যই বাসার দরজা বন্ধ। ওকে। আমি উপর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। আঙ্কেল, রাকিব শোনো। হুম, বলেন। নিচে এসে সেই সাথে বললাম, এটা কি ঠিক হচ্ছে জোর করে এমনভাবে বিয়ে দেওয়ার? আঙ্কেল, ঠিক ভুল আমাকে বোঝাতে আসিস না। তোকে কিছু কাজ দিচ্ছি, সেগুলো কর। হুম, বলেন। রাতে আমি রুমের ভিতর দাঁড়িয়ে আছি। যেতে কেমন ভয় করছে। ভেতরে গেলে কি হবে বুঝতে পারছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আঙ্কেল, এখানে বাইরে কেন? এমনি। আঙ্কেল, যা। হুম, ভিতরে গেলাম। রাইসা বসে আছে, এমন না যে কোনো ঘোমটা পরে আছে। যেরকম পোশাক পরে থাকে এখনও সেই পোশাক পরে আছে, মানে শাড়ি পরে নেই। আমি যাওয়া মাত্র শুনলাম, রাইসা বলল, শোন, আমার স্বামীর অধিকার দেখাতে আসবি না। আমার কাছে কখনো স্ত্রীর অধিকার পাবি না। আব্বু যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু অভিনয় করে যাবি। আব্বু মারা গেলে তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। হুম, আমি জানি এমনটাই হবে, তাই খারাপ লাগলো না। তবু চেষ্টা করব ওর মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে। রাইসা, মনে থাকে জানো, যদি আব্বু জানতে পারে তাহলে তোর যে কি করব আমি নিজেও জানি না। ওকে আঙ্কেল, জানবে না। না জানলেই ভালো। আর তুই এদিকে আসছিস কেন? ঘুমাবো তাই। তোর তো সাহস কম না, তুই আমার সাথে ঘুমাবি? তুই সোফায় গিয়ে ঘুমা। আমার রুম, আমি কেন সোফায় গিয়ে ঘুমাবো? তুমি যাও। আমার কথা শুনে রেগে গেল আর কাছে এসে ঠাস করে চড় বসিয়ে দিল। এতিম ভিখারি, তুই মনে হয় ভুলে যাচ্ছিস এটা আমার বসা। চুপ হয়ে গেলাম। চোখ দিয়ে নিজের অজান্তেই কখন পানি বেরিয়ে গেল বুঝতে পারলাম না। ন্যাকামি বাদ দিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়। রাতে আবার ঘুমিয়ে থাকা অবস্থায় কিছু করিস না। তোদের মতো ছেলেদের আবার বিশ্বাস নেই। এইটুকু ভরসা রাখুন, আপনার কোনো ক্ষতি করব না। একটা বালিশ আর কম্বল দিন তাহলে হবে। এই নে। কম্বল আর বালিশ নিয়ে সোফায় চলে এলাম। তারপর শুয়ে গেলাম। শুতে কষ্ট হচ্ছে, সোফাতে কখনো ঘুমায়নি তো তাই। আর চোখ দিয়ে তো পানি বের হচ্ছে। মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এমনটা হতো না। অনেক কষ্টে ঘুম আসলো। সকালে পানির জন্য ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রাইসা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এভাবে ভিজালেন কেন? ইচ্ছে হয়েছে তাই? আব্বু খাবারের জন্য ডেকে গেল। হুম,
কিছু বললাম না, আর কিছু বলতেও পারছি না, কারণ আমি যে এতিম ভিখারি ছোট লোক। রাইসা চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে এলাম। রাইসা আসলো। রাইসা, আমার জুতো জোড়া পরিষ্কার করে কাপড়গুলো ইস্ত্রি করে দে। আমি পারবো না, কাজের লোককে বলেন। কি বললি? আমার কাছে এসে আবারও চড় বসিয়ে দিল। আমার মুখে মুখে কথা বলিস, যেটা বলছি সেটা কর, না হলে তোর কপালে অনেক দুঃখ আছে, আর আমাকে বিয়ের স্বাদ মেটাচ্ছি। এখন হাড়ে হাড়ে বুঝতে পারবি এই রাইসা চৌধুরী কী জিনিস। অনেক ভয় পেলাম। এমনিতেই যে অপমান অত্যাচার করে, এখন না জানি কি কি করবে। আচ্ছা, করছি। তারপর জুতো পরিষ্কার করে কাপড় ইস্ত্রি করে দিলাম। তারপর অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর গাড়ির কাছে চলে এলাম। দাঁড়িয়ে আছি, দেখি ফারিয়া আসলো। আমি তো দেখে বড়সড় একটা ক্রাশ খেলাম। কালো রঙের শাড়ি, নীল রঙের ব্লাউজ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। দেখতে যা লাগছে না, আমি তো হা করে তাকিয়ে আছি। অনেক ভয় পেলাম। এমনিতেই যে অত্যাচার অপমান করে। আচ্ছা, যাচ্ছি। রাইসা বলল, হ্যাঁ। তারপর জুতো পরিষ্কার করে কাপড় ইস্ত্রি করে দিলাম। তারপর অফিসে যাবার জন্য বের হলাম। তারপর গাড়ির কাছে চলে এলাম। দাঁড়িয়ে আছি, দেখি রাইসা আসলো। আমি তো দেখে বড়সড় একটা ক্রাশ খেলাম। কালো রঙের শাড়ি, নীল রঙের ব্লাউজ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। দেখতে যা লাগছে না, আমি তো হা করে তাকিয়ে আছি। কখন যে রাইসা আমার কাছে এসেছে বুঝতে পারিনি। রাইসা, এই ভিখারি, এভাবে কি দেখিস? মন খারাপ হয়ে গেল। কিছু না। রাইসা, চল দাঁড়িয়ে না থেকে। ওকে। গাড়ি স্টার্ট দিয়ে চলে এলাম অফিসে। রাইসা চলে গেল। আমিও পার্কিংয়ে গাড়ি রেখে চলে এলাম। সাকিব, কী অবস্থা ভাই? ভালো, আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো তো, ম্যামকে বিয়ে করলেন তো, বাসর রাত কেমন কাটলো? হেসে বলল। আমিও হেসে উত্তর দিলাম, ভালো। কেমন ভালো আমি আর আল্লাহ জানে, মনে মনে বললাম। রিমি, গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই, আপনি? এই তো ভালো। এভাবে একটু গল্প করে কাজ করতে লাগলাম। অফিসে সাকিব ভাই ছাড়া আর কেউ জানে না আমাদের বিয়ে হয়েছে। আমি সাকিব ভাইকে শুধু ডেকেছিলাম। 2টা ফাইল নিয়ে রাইসার কেবিনের সামনে গেলাম। ফাইল তো বাহানা মাত্র। আসল উদ্দেশ্য রাইসাকে দেখার জন্য। এত অপমান করেও তাও কেমন জানি ভালো লাগে। এত অপমান করে তাও কেন জানি ভালো লাগে। বোকামন বারবার ওরে দেখতে চাই। আসতে পারি? রাইসা, ইয়েস। ভেতরে গেলাম, গিয়ে বসে পড়লাম। রাইসা, তোরে বসতে বলছি? রাইস, না। তাহলে আমার পারমিশন ছাড়া বসলি কেন? সরি, উঠে পড়লাম। আর যদি এমন হয় তাহলে তোর গাল লাল করে দিব। সরি, আর এমন হবে না। রাইসা, কি জন্য এসেছিস? এই 2টা ফাইলে সাইন লাগবে। দে। ফাইল 2টা দিলাম। রাইসা সাইন করতে লাগলো, আর আমি রাইসাকে দেখতে লাগলাম। এই নে, শেষ। ফাইল 2টা নিয়ে চলে এলাম আমি আমার ডেস্কে। বিকেলে বের হলাম অফিস থেকে, তারপর বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে যাচ্ছি, তখন রুম থেকে অনেক হাসির আওয়াজ আসছে। বুঝলাম রাইসা আবিরের সাথে কথা বলছে। আবির রাইসার বয়ফ্রেন্ড। আবির ছেলেটা একদম ভালো না। রুমের ভেতরে গেলাম। রাইসা হেসে হেসে কথা বলছে। আমি শুধু তাকিয়ে দেখলাম। মন খারাপ হয়ে গেল। এখন কত খুশি, সবার সাথে হেসে হেসে কথা বলে। শুধু আমার সাথে রেগে রেগে কথা বলে। আমার সাথে যদি একটু হেসে কথা বলতো তাহলে অনেক খুশি হতাম। এটা কখনো হবে কি না জানি না। তারপর ঘুমিয়ে পড়লাম সোফায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কিছুক্ষণ থেকে নিচে এলাম। দরজা খুললে যেই রুমে ঢুকতে যাব তখনই রাইসার উপর পড়ে গেলাম, আর রাইসার ঠোঁটের সাথে ঠোঁট লেগে গেল। ফারিহা ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিয়ে তারপর উঠে ঠাস করে চড় বসিয়ে দিল। থাপ্পড় এত জোরে মেরেছে যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাইসা, কুত্তার বাচ্চা, তোর তো সাহস কম না, তুই আমার উপরে পড়লি? আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? আমি তো রুমে যাচ্ছিলাম। রাইসা, নিজের ইচ্ছায় পড়লি, আবার বলছিস আমি ইচ্ছে করে পড়েছি নাকি? সর আমার সামনে থেকে, ধাক্কা দিয়ে বলল। ধাক্কা দেওয়ার ফলে আমার মাথা দেওয়ালে গিয়ে লাগলো, আর কপাল কেটে গেল, আর কপাল কেটে রক্ত বের হতে লাগলো। অনেক ব্যথা করছে। আর দেরি না করে ব্যান্ডেজ নিয়ে নিলাম। আমার রুমে ফার্স্ট এইড বক্স আছে। চুপ করে রুমে বসে আছি, তখন খাবার জন্য ডাক পড়লো, তাই নিচে গেলাম। আঙ্কেল আমাকে দেখে বলছে, রাকিব, তোর মাথায় কি হয়েছে? ব্যান্ডেজ কেন? বাথরুমে পড়ে গিয়েছিলাম। রাইসার দিকে তাকিয়ে বললাম। আঙ্কেল, দেখে শুনে চলতে পারিস না? বেশি কাটেনি তো? না, বেশি কাটেনি। ওষুধ খেয়েছিস? না, খাওয়া দাওয়া করে খাবো, তাড়াতাড়ি খেয়ে নে। রাইসা এদের আদিক্ষেতা দেখে বাসিনে মনে মনে বলল। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। তারপর ব্যথার ট্যাবলেট খেয়ে নিলাম। রাইসা বলল,
রুম থেকে বের হ, আমি চেঞ্জ করব। আমি তোমার স্বামী, থাকলে সমস্যা কি? বিড়বিড় করে আস্তে আস্তে বললাম। বিড়বিড় করে কি বলছিস? কিছু না, বের হ বলছি। রুম থেকে বের হলাম। একটু পর রুমে আসলাম। রাইসার রেডি হওয়া শেষ। রাইসা, তাড়াতাড়ি আয়, আজ আমি যাব না, আপনি যান। কেন? ভালো লাগছে না। ওকে। রাইসা চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, আল্লাহ কেন আমাকে এতিম বানালো? আমি তো শুধু একটা ব্যবহারের পাত্র হয়ে গেছি। নিজের জীবনে শুধু অপমান লাঞ্ছনা ছাড়া কিছুই পেলাম না। জড়িয়ে ধরে কাদার মতোও কেউ নেই। একটা বন্ধু ছিল, কিন্তু ও চাকরির জন্য অন্য শহরে চলে গেছে। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মুছে নিলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে দোলনায় বসে আছি, তখন কেউ ছাদে আসলো। দেখলাম রাইসা, তাই দোলনা থেকে উঠে গেলাম। জানি আর একটু বসে থাকলে অপমান করবে, তাই উঠে ছাদের এক কোণে দাঁড়ালাম। সন্ধ্যা হয়ে গেল, তাই সূর্যের দিকে তাকিয়ে থাকলাম। এখন সূর্য ডুববে। আমার এই দৃশ্যটা বেশ ভালো লাগে, বিশেষ করে লাল আভাটা। মাগরিবের আজান হয়ে গেল, তাই অজু করে নামাজ পড়তে লাগলাম। নামাজ পড়ে এসে রুমে আসলাম। ফারিহা বিছানায় বসে আছে। আমি শার্ট চেঞ্জ করে অন্য শার্ট পরলাম, আর কিছু টাকা নিলাম। উদ্দেশ্য, একটু শহরটা ঘুরবো। অনেক দিন রাতে শহরটা দেখা হয়নি, তাই আর কি। রাইসা, কোথায় যাবি? একটু বাইরে যা যা, তাও একটু শান্তিতে থাকতে পারবো। কথাটা একেবারে কলিজায় তীরের মতো গিয়ে লাগলো। আমি এতটাও বিরক্তির কারণ রুম থেকে বের হয়ে চলে এলাম। বাসার বাইরে এসে এদিক সেদিক ঘুরতে লাগলাম। একটা রেস্টুরেন্টে চোখ আটকে গেল। দেখি আবির আর একটা মেয়ে বসে আছে, আর দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। আমি গিয়ে এক কোণে বসে পড়লাম। আর একটা ওদের পিক তুলবো ভাবছি, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি ফোন আনি নাই। যদি এগুলো রাইসাকে বলি তাও বিশ্বাস করবে না, বরং আমি আরও ওর চোখের সামনে খারাপ হয়ে যাব, আর সাথে থাপ্পড়ও খেতে পারি, আরও অনেক কিছু। আমিও হালকা কিছু খেয়ে বের হয়ে আসলাম। আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। এখন মনটা একটু হালকা লাগছে। রুমে এলাম। রাইসা বসে আছে। আমি ওর কাছে গিয়ে বললাম, নেন, এগুলো আপনার জন্য। কিছু চকলেট আর একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে বললাম। রাইসা আমার দিকে তাকালো, আমার কাছ থেকে নিল। আমি তো অনেক খুশি, কিন্তু নিয়ে আমার মুখের উপর ছুঁড়ে ফেলে দিল। তোরে এগুলো আনার জন্য বলছি, রেখে বলল। আর এত ভালোবাসা দেখাতে আসিস না। তোর এই সামান্য জিনিস দিয়ে আমাকে পটাবি ভাবছিস? শুনে রাখ, আমি কোনোদিন তোর মতো এতিম ভিখারিকে ভালোবাসবো না। যা ভাগ। চোখ দিয়ে পানি বের হলো। সোফায় চলে এলাম। এসে শুয়ে পড়লাম। চোখ দিয়ে পানি পড়ছে। এর 1 মাস পর রাতে শুয়ে আছি, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তখন কথা বলার আওয়াজ আসছে। ঘড়ির দিকে তাকালাম, রাত 3টা বাজে। রাইসার দিকে তাকালাম, দেখি শুয়ে আছে। তাহলে কথা কে বলে? সোফা থেকে উঠলাম। দেখি রাইসা ঘুমের ঘোরে বিড়বিড় করছে। ওর কাছে গেলাম। গিয়ে বললাম, রাইসা, এই রাইসা। কোনো রেসপন্স নেই। কি হলো, কথা বলো। কোনো কিছু বলছে না। ওর শরীরে হাত দিলাম, কাঁপা কাঁপা হাতে। শরীরে হাত দিয়ে আঁতকে উঠলাম। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি বালতিতে পানি নিয়ে আসলাম, তারপর একটা তোয়ালে ভিজিয়ে ওর মাথায় দিলাম। একটু পর রাইসা চোখ খুলল। কেমন লাগছে? শরীরটা ব্যথা করছে। কথা বলছে, কিন্তু ভালোভাবে বলতে পারছে না। রুমে ঔষধ ছিল, ওগুলো নিয়ে বললাম, এই নেন, আর পানি নিন, এগুলো খেয়ে নিন, একটু পর জ্বর কমে আসবে। খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে, না হলে সুস্থ হবেন না তো। না, ইচ্ছে করছে না। আরে খেয়ে নিন। ফারিয়া বিছানা থেকে উঠতে লাগলো, কিন্তু ভালোভাবে পারছে না। আমিও ধরছি না, যদি পরে অপমান করে, তাই। ফারিয়া আমার দিকে তাকালো। এভাবে দেখেন কেন? একটু উঠতে সাহায্য কর। উঠতে সাহায্য করলাম। তারপর ওষুধ খেয়ে আবার শুয়ে গেল। আর আমি রাইসার মাথায় তোয়ালে ভিজিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর রাইসা ঘুমিয়ে পড়ল। আমার আর ঘুম এলো না। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালে ডাক্তার ডাকলেন আঙ্কেল। ডাক্তার এসে ফারিয়াকে দেখে কিছু ঔষধ দিল। রাইসা আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে চাইছে। আঙ্কেল, আমি অফিসে যাচ্ছি, আপনি থাকেন। আচ্ছা, যা। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে আসলাম। রাইসা, এই শোনো। অবাক হয়ে রাইসার দিকে তাকালাম। সরি। ইটস ওকে। রাইসা, কোথায় যাও? অফিসে যাব। ও, রেডি হয়ে অফিসে চলে এলাম। কেমন জানি মনের মধ্যে খুশি খুশি লাগছে। আজ প্রথম রাইসা তুমি করে বলেছে, তাই। কিন্তু হঠাৎ এত পরিবর্তন কেমন করে, কে জানি। অফিসে চলে এলাম, রাতে বাসায় ফিরলাম। আঙ্কেল, অফিস থেকে আসতে এত দেরি কেন? অফিস শেষে একটা জায়গায় গিয়েছিলাম। আচ্ছা, রুমে গিয়ে বিশ্রাম নে। রুমে আসলাম। রাইসা বিছানায় হেলান দিয়ে বসে হেসে হেসে কথা বলছে। বুঝলাম
বুঝলাম এটা আবির। মনটা খারাপ হয়ে গেল। পোশাক চেঞ্জ করে নিলাম ওয়াশরুমে গিয়ে। এসে দেখি রাইসার কথা বলা শেষ। রাইসা, আজ এত দেরি যে? এমনি। রাইসা, ওহ, এখন কেমন লাগছে? ভালো। ভালো থাকলেই ভালো। রুম থেকে বের হতে যাব তখন রাইসা বলল, কোথায় যাও? ছাদে। রাইসা, কেন? এমনি। আর কিছু বললাম না, বাইরে চলে এলাম। ছাদে এসে এক কোণে দাঁড়িয়ে আছি আর ভাবছি, না অনেক হয়েছে, আর এভাবে চলতে পারে না। রাইসাকে মুক্তি দিয়ে দিব, তাতে আঙ্কেল যা বলে বলুক। না, এটা কি ঠিক হবে? আঙ্কেল আমাকে ছোট থেকে বড় করেছে, ওনাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। এগুলো ভাবছি, কখন যে চোখ দিয়ে পানি পড়ছে বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর নিচে গেলাম। 2 দিন পর অফিসে। রাইসা আর আমি বসে আছি, তখন কেউ দরজায় টোকা দিল। রাইসা, কাম। দেখি আবির এসেছে। মন খারাপ হয়ে গেল। এসে ফারিয়াকে জড়িয়ে ধরল। এমন দেখে মাথা গরম হয়ে গেল। উঠে আবিরের শার্টের কলার চেপে ধরলাম। তখনই আমার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। অবাক হয়ে তাকালাম। রাইসা, কুত্তার বাচ্চা, ভিখারির বাচ্চা, তোর সাহস কি করে হয় আবিরের কলার ধরার? এই 2 দিন তোর সাথে একটু ভালো ব্যবহার করেছি, তাই বলে তোর সাহস বেড়ে গেছে তাই? মাথা নিচু করে নিলাম। আবারও ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে দিল। বের হয়ে যা, না হলে যে তোরে কি করব। ওখান থেকে বের হয়ে চলে এলাম। চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। যে মেয়ে বয়ফ্রেন্ডের সামনে স্বামীকে থাপ্পড় মারতে পারে, সে কোনোদিন স্বামীর মূল্য দিতে জানবে না। না, অনেক হয়েছে। এখন এখান থেকে অনেক দূরে চলে যাব। আর 6 মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আমাকে দেখে সাকিব ভাই বলল, কি ভাই, আপনার কি হয়েছে? চোখে পানি কেন? কিছু না। চোখে হয়তো কিছু পড়েছে। মিথ্যে বলেন কেন? আপনার গালে থাপ্পড়ের দাগ, তাও। আর কিছু বললাম না। ডেস্কে বসে আঙ্কেলের জন্য একটা চিঠি লিখলাম। তারপর অফিস থেকে বের হয়ে গেলাম। সাকিব ভাই বলছিল কি কি হয়েছে, কিন্তু তেমন কিছু বলি নাই। বাসার সামনে এলাম। ভিতরে যাব না। এই যে ছোট ভাই, শোনো। বলেন। এই কাগজটা বাসার মালিককে দিয়ে আসতে পারবা? পারবো, কিন্তু আপনি যাবেন না কেন? আপনি তো এই বাসায় থাকেন। একটু সমস্যা হয়েছে, প্লিজ দিয়ে এসো। ওকে ভাই। ধন্যবাদ। ছেলেটা চিঠি নিয়ে গেল। আমি হাঁটতে লাগলাম বাস স্ট্যান্ডের দিকে, গন্তব্য সিলেট। ওখানে রাশেদ, মানে আমার একমাত্র বন্ধু থাকে। ওখানে এক কোম্পানিতে চাকরি করে। ওর ওখানে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। মোবাইল থেকে সিম কার্ড খুলে ভেঙে ফেললাম। এখন একটা সিম কার্ড থাকলো, সিমের নাম্বার কেউ জানে না। ওইদিকে ছেলেটা কলিং বেল চাপ দিতে লাগলো। কয়েকবার কলিং বেল বাজতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। কাজের লোক, বলেন। এই যে একটা চিঠি। কিসের আর কে দিল? এই বাসায় একটা ভাইয়া থাকে না, উনি দিয়েছে। আর বলেছেন আমি যেন চিঠিটা এই বাসার মালিকের কাছে পৌঁছে দিই। আচ্ছা আমি যাই, আমার কাজ আছে। ছেলেটা চিঠি দিয়ে চলে গেল। কাজের লোক চিঠিটা আঙ্কেলের রুমে নিয়ে গেল। স্যার, আপনার একটা চিঠি আছে। আমার কাছে কে চিঠি দিল? একটা ছেলে এসে দিয়ে গেছে, কিন্তু কে দিয়ে গেছে সেটা বুঝতে পারলাম না। কে দিয়েছে কিছু বলে নাই? বলেছে স্যার। ছেলেটা বলল এটা রাকিব স্যার দিয়েছে। রাকিব কেন আমার কাছে চিঠি পাঠাবে? ওরা কোথায়? জানি না স্যার। আচ্ছা দাও দেখি। চিঠিটা নিল, তারপর খুলে পড়তে লাগলো। আঙ্কেল, প্রথম ক্ষমা চাচ্ছি। আশা করি নিজের ছেলে ভেবে ক্ষমা করে দিবেন। জানি অনেক কষ্ট পাবেন, তাও আপনাকে ছেড়ে যেতে হচ্ছে। যাইতাম না, কিন্তু নিয়তি আমাকে যেতে বাধ্য করছে। আপনার কাছে বিনীত অনুরোধ করছি, রাইসাকে কিছু বলবেন না, ওকে বকবেন না এবং মারবেন না। যদি মারেন তাহলে অনেক কষ্ট পাবো। প্লিজ আমার এই ছোটো চাওয়াটু রাখবেন, কারণ রাইসাকে অনেক ভালোবাসি। আমি সহ্য করতে পারছিলাম না ফারিয়ার অবহেলা, অপমান, তাই ছেড়ে আসতে হলো আপনাদের। আমি বারণ করেছিলাম যে রাইসার সাথে আমার বিয়ে দেন না, কিন্তু আপনি কসম দিয়ে বাধ্য করেছিলেন বিয়ে করতে। আগে থেকেই জানতাম রাইসা আমাকে কখনো স্বামী হিসেবে মেনে নেবে না। এটা জেনেও শুধু আপনার দিকে তাকিয়ে রাজি হয়েছিলাম। আমি 6 মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সাইন করে দিতে বলবেন। তারপর রাইসা যাকে ভালোবাসে আপনি তার সাথে তাকে বিয়ে দিয়ে দিবেন। অনেক কিছু বলার ছিল, কিন্তু এখানে লিখতে পারলাম না। প্লিজ ফারিয়াকে কিছু বলবেন না। বাবা মাকে দেখি নাই, শুধু আপনার মুখে শুনেছি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনাকে বাবার মতো দেখে আসছি, আপনি অনেক ভালো। ইচ্ছে করছিল না আপনাকে ছেড়ে আসতে, কিন্তু আসতেই হলো। আমাকে ক্ষমা করে দিবেন। চলে গেলাম এই শহর থেকে, আর কখনো আসবো কিনা জানি না, আর আপনার সাথে দেখা হবে কিনা জানি না, কিন্তু আপনাদের অনেক অনেক মনে পড়বে। ইতি রাকিব। আঙ্কেলের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আর অনেক রেগেও গেলেন রাইসার উপর। আমি এখন বাসে বসে আছি। আঙ্কেল আমাকে ফোন দিতে লাগলো, কিন্তু বন্ধ বলছে। এভাবে অনেকক্ষণ ধরে দিতে লাগলো।
কিন্তু বারবার বন্ধ বলছে। বিকেলে রাইসা আসলো। ড্রয়িং রুমে আঙ্কেল রাগীভাবে বসে আছে। রাইসা বাসার ভিতরে আসতেই, রাইসা শোন। রাইসা একটু অবাক হলো এভাবে ডাকাতে, আর একটু ভয়ও পেল। আব্বু এভাবে ডাকলে কেন? আর রেগে আছো কেন? এই এতিম ভিখারির বাচ্চা আবার বলে দেয়নি তো? মনে মনে ভাবল। রাইসা গুটি গুটি পায়ে আঙ্কেলের কাছে গেল। রাকিব কোথায়? কেন বাসায় নেই? বাসায় থাকলে কি তোকে জিজ্ঞেস করতাম? তাহলে জানি না কোথায় গেছে। এই নে এটা পড়। চিঠিটা এগিয়ে দিয়ে ফারিয়া চিঠিটা পড়ল। পড়া শেষ করে মনে মনে একটু খুশি হলো, কিন্তু আঙ্কেলের সামনে অভিনয় করলো, কান্না করে দিল। কান্না করিস কেন? তোকে একটা সত্যি কথা বলি শোন। কি? তুই যে টাকা সম্পত্তি নিয়ে অহংকার করিস না, তুই কখনো ভাবিস না এই সম্পত্তি তুই কোনোদিন পাবি। কারণ এগুলো সব রাকিবের বাবার টাকা সম্পত্তি। মানে এগুলো কার? কার তাহলে শোন। আমি রাকিবের বাবার কোম্পানির একজন ম্যানেজার ছিলাম এবং একজন ভালো বন্ধুও। তোদের বিয়ে ছোটোবেলায় ঠিক করা ছিল, তাই তোদের বিয়ে দিয়েছি। রাকিবের বাবা আর মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। রাকিবের বাবা হাসপাতালের বেডে শুয়ে আমার হাত ধরে বলেছিল, দোস্ত আমি আর মনে হয় বেশিক্ষণ এই পৃথিবীতে থাকবো না, আমার একটা ইচ্ছা পূরণ করবি? আমি বলেছিলাম তোর সব ইচ্ছা পূরণ করব। তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিবি, আর এই টাকা পয়সা থাকলেও সব কিছু বিয়ের পরে বলবি এবং দিবি। কেন? তোরে যেটা বলছি সেটা করবি। আর একটা কথা, আমার ছেলেকে কখনো কষ্ট দিস না, তাহলে আমি অনেক কষ্ট পাবো। কখনো কষ্ট পেতে দিব না। আমাকে আল্লাহ কখনো ক্ষমা করবে কিনা জানি না, রাকিবকে কখনো খুশি রাখতে পারি নাই। রাকিবকে নিয়ে আসার পর শুধু কষ্ট পেয়েছে। তোর মা যতদিন বেঁচে ছিল ততদিন তোর মা কষ্ট দিয়েছে, আর তোর মা মারা যাওয়ার পর তুই কষ্ট দিলি ছেলেটাকে। রাকিব বলেছে তাই তোকে কিছু বললাম না, না হলে তোরে কি করতাম আমি নিজেও জানি না। আর তুই একটা কথা জেনে রাখ, যতদিন না রাকিবকে খুঁজে বের করতে পারবি ততদিন আমাকে আব্বু বলে ডাকবি না। আমি ভুলে যাব তুই আমার মেয়ে। এখন যেতে পারিস। আঙ্কেল চোখ মুছলেন, তারপর ওনার রুমে চলে গেলেন। এবার সত্যি সত্যিই রাইসা কাঁদতে লাগলো। আমি এদিকে বাসে বসে আছি। পাশের সিটে একজন মেয়ে বসেছিল। দেখতে মাশাল্লাহ, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো পরী। মেয়েটা বলল, আপনার মন খারাপ মনে হচ্ছে, জানতে পারি কেন? মেয়েটার দিকে তাকালাম, চুপ থাকলাম। বলতে ইচ্ছে না করলে বলিয়েন না, তেমন কিছু না, বাবা মায়ের কথা মনে পড়ছে অনেক। ও, আপনি কি বাসা থেকে চলে আসছেন? চোখ দিয়ে পানি বের হলো। কি হলো, কাঁদছেন কেন? আব্বু আম্মুকে কখনো দেখি নাই। সরি। একটু পরে। আপনার নাম কি? জি রাকিব। আপনার? মাইশা। কোথায় যাবেন? সিলেট। আপনি? আমিও আমিও এখানে আমার ফুপির বাসায় এসেছিলাম। আচ্ছা আপনি কি করেন, লেখাপড়া না জব? জব করতাম, একটু সমস্যার জন্য ছেড়ে দিয়েছি। ও, আমি আমাদের অফিস দেখাশোনা করি। এইভাবে মাইশার সঙ্গে কথা বলতে বলতে বিকেলে সিলেটে চলে আসলাম। মাইশার সাথে কথা বলে একটু ভালো লাগ। মাইশা অনেক ফ্রি, সবার সাথে সহজে মিশে যেতে পারে। আমি নামলাম, মাইশাও নামলো। এখন কোথায় যাবেন? আমার এক বন্ধুর কাছে। ও, তখন একটি গাড়ি এলো। মাইশা বলল, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কিনা জানি না। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমারও, আল্লাহ হাফেজ। মাইশা চলে গেল। রাশেদকে ফোন দিলাম, দুইবার রিং হতেই রিসিভ করলো। তুই কোথায় আছিস বল। আমি তো বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছি, কিন্তু তুই কোথায়? 2 মিনিট দাঁড়া, আমি আসছি। ওকে। দাঁড়িয়ে আছি, একটু পর রাশেদ আসলো। রাশেদ এসে জড়িয়ে ধরলো, আমিও ধরলাম। কিরে কেমন আছিস? ভালো, তুই? এখন একটু ভালো। কিছু খেয়েছিস? না, এখনও কিছু খাওয়া হয়নি। রেস্টুরেন্টে চল, কিছু খাবি? চল তাহলে। রেস্টুরেন্টে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে রাশেদ যেখানে ছিল সেখানে আসলাম। রাশেদ এখানে একাই থাকে চাকরির জন্য, বিয়ে করেনি, তবে আগামী মাসে বিয়ে করবে। এবার বল কি হয়েছে? তাকে সব কিছু খুলে বললাম। কাঁদিস না, এটা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। জানি ভুলা অসম্ভব, কিন্তু চেষ্টা করলে হয়তো পারবি। আচ্ছা তুই একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি তোর অফিসে? বেকার থেকে তো কোনো লাভ নেই। বসকে বলে দেখি। আচ্ছা দেখ। ফ্রেশ হয়ে নে, আজ থেকে পাশের রুমটা তোর। তারপর গোসল করলাম। গোসল করে রাশেদের পোশাক পরলাম। আমি তো কিছুই নিয়ে আসিনি তাই। রাশেদ ওর বসকে ফোন দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাশেদ বলো। স্যার, অফিসে কি কোনো পোস্ট ফাঁকি আছে? আছে, কেন? আমার এক বন্ধু চাকরি খুঁজছিল, আর আমাকে বললো তাই আপনার কাছে ফোন দিলাম। ওকে, আগামীকাল অফিসে এসো, তখন দেখব। ধন্যবাদ স্যার। রাতে বললো চল মার্কেট থেকে ঘুরে আসি। কেন? আরে আমি তো কোনো পোশাক নিয়ে আসি না, তাই কিছু পোশাক কিনবো। আগামীকাল চল, এখন চল তো।
চল তাহলে, টাকা আছে? আছে কিছু, দাঁড়া আমি কিছু টাকা নিয়ে নিই। দুজনে মিলে বের হয়ে গেলাম। তারপর একটা সিএনজি নিয়ে শপিং মলের সামনে চলে এলাম। কিছু পোশাক কিনে ডিনার করে বাসায় চলে আসলাম। ওদিকে রাইসা বারবার সোফার দিকে তাকাচ্ছে। রাইসা হঠাৎ কি মনে করে আমাকে ফোন দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। কয়েকবার ফোন দিল কিন্তু বারবারই বন্ধ। রাইসা, আজ রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, মনে মনে বলল। আমি অনেক বড় অন্যায় করেছি। জানি রাকিব আমাকে কোনোদিন ক্ষমা করবে না। ওরে শুধু কষ্ট অপমান করে এসেছি। অনেক বড় অন্যায় করে ফেলেছি। রাকিব কি আমাকে ক্ষমা করবে? যদি না করে তাহলে সারা জীবন অপরাধী হয়ে থাকব। না না, রাকিবকে খুঁজে বের করে ওর কাছে ক্ষমা চাইতে হবে, যে করেই হোক। রাইসার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। রাইসা চোখের পানি মুছে নিল। রাইসার ফোন বেজে উঠল, প্রথমবার কেটে গেল। রাইসা রিসিভ করতেই আবির বলল, কি ব্যাপার, ফোন ধরতে এত দেরি কেন? এমনি। মন খারাপ মনে হচ্ছে আর কান্নাও করছো মনে হয়। তেমন না, তাহলে তোমার গলা এমন শোনাচ্ছে কেন? মন খারাপ তাই। রাইসা আর আবির আরও কিছুক্ষণ কথা বলার পর রেখে দিল। আমি বিছানায় শুয়ে আছি, তখন রাইসার কথা মনে পড়ল। মনে পড়তেই চোখের লোনা পানিগুলো গাল বেয়ে বালিশে টপ টপ করে পড়তে লাগলো। না, ওর কথা মনে করা যাবে না। ওকে যেভাবে হোক ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে রাইসা নামে কেউ ছিল, কিন্তু ভুলতে কি পারবো? এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালের দিকে আজানের মিষ্টি ধ্বনিতে ঘুম ভেঙে গেল। উঠে ওয়াশরুমে গিয়ে অজু করে নিলাম। ওয়াশরুম থেকে বের হতে দেখি রাশেদও ঘুম থেকে উঠে গেছে। কী রে, নামাজে যাবি নাকি? যা তাহলে, তাড়াতাড়ি অজু করে আয়। আচ্ছা। রাশেদ অজু করে এলো, তারপর দুজনে মিলে একসাথে নামাজ পড়তে গেলাম মসজিদে। নামাজ পড়ে দুজন একসাথে ঘুরতে বের হলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। রাশেদ বলল, তুই রুমে যা, আমি রান্না করি। চল আমিও সাহায্য করি। থাক, তুই রুমে যা। ওকে, রুমে এলাম। বসে থাকতে আর ভাল লাগছে না, তাই ভাবলাম ছাদের উপর থেকে একটু ঘুরে আসি। রুম থেকে বের হয়ে রান্নাঘরের সামনে গিয়ে বললাম, দোস্ত আমি ছাদে গেলাম। যা। ছাদে এলাম। বিল্ডিংটা 5 তলা। রাশেদ 4 তলায় থাকে। এখানে সবাই ভাড়াটিয়া। এই বাসার মালিক অন্য জায়গায় থাকে। সূর্যের লাল আভা দেখা যাচ্ছে, হালকা বাতাস বইছে, সাথে গাঁদা ফুলের সুবাস আসছে। এই মুহূর্তটা খুব ভালো লাগছে। মনের ভিতর ফ্রেশ হয়ে গেল। কোথায় গাঁদা ফুল আছে দেখার জন্য মাথা ঘুরালাম। দেখলাম ছাদের এক কোণায় কিছু ফুলের গাছ, সাথে গাঁদা ফুলের গাছও আছে। গাছগুলোর কাছে গিয়ে দেখতে লাগলাম অনেক রকমের ফুলের গাছ, আর গোলাপ, গাঁদা ইত্যাদি। এগুলো চিনি না। তখন কেউ একজন মেলি কণ্ঠে বলল, আরে কে আপনি, এভাবে কি দেখছেন? পেছনে ঘুরে দেখলাম। দেখি একটা মেয়ে, মনে হচ্ছে কোনো পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি রাকিব, রাশেদের বন্ধু। ও, আমি মাসুরা। আপনার বাসা কোথায়? ঢাকা। মেয়েটি বলল, ও এখানে কি জবের জন্য এসেছেন? দেখলাম আরও 3টি মেয়ে এলো। তখনই ফোনটা বেজে উঠল। ফোন বের করে দেখি রাশেদ। রিসিভ করলাম। বলল, বাসায় আয়। আচ্ছা যাই। ওকে, বাসায় আসলাম। আর ওই 3টা মেয়ে মাসুরার কাছে গিয়ে বলল, কিরে মাসুরা, ছেলেটাকে? রাশেদ ভাইয়ের বন্ধু। ছেলেটা একদম জোশ। মেয়েগুলো বলল। মাসুরা বলল, নজর দিবি না বলে দিলাম, না হলে চোখ উঠিয়ে নিব। বাবা, এই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিস নাকি? একদম ফিদা হয়ে গেছি। যদি ছেলেটার গার্লফ্রেন্ড থাকে তাহলে? তখন অন্য এক মেয়েকে বলল, তাহলে আর কি, প্রেম করার আগেই ছ্যাঁকা খাবো। হা হা করে হাসতে লাগলো। মাসুরা, একদম হাসবি না। ওইদিকে রাইসা ঘুম থেকে উঠে সোফার দিকে তাকালো, কিন্তু মন খারাপ হয়ে গেল। রাইসার মনে পড়ল আগের দিনগুলোর কথা। আমাকে পানিতে ভিজিয়ে ঘুম থেকে উঠাতো, অনেক অপমান করত, আর আজ রাইসা মন খারাপ করে বসে থাকলো। তখন রাইসার রুমের দরজায় কাজের লোক টোকা দিল। কে? আপা, নাস্তা করবেন না? যা, আমি ফ্রেশ হয়ে আসছি। কাজের লোক চলে গেল। রাইসা আরেকটু বসে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। রাইসা, আব্বু কোথায়? সাহেব খাওয়া দাওয়া করে শেষ করে রুমে চলে গেছে। কি? কেন? আপনি জানেন কি হয়েছে? তখনই ফারিয়া গতকালের কথা মনে পড়ল। ওর চোখের কোণে পানি জমে গেল। কাজের লোক, আপা বসেন, খেয়ে নেন। রাইসা হালকা খেয়ে উঠে গেল, গিয়ে কান্না করে দিল, আর নিজে নিজে বলতে লাগলো, আর নিজেকে ধিক্কার দিতে লাগলো। রাইসা বলল, এগুলো আমার কর্মের ফল। আজ নিজের আব্বু আমার সাথে কথা বলছে না, বা আমার সাথে খাবার পর্যন্ত খাচ্ছে না। আমি খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর রাশেদের অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। কিরে, তোর হলো? হ্যাঁ হয়ে গেছে, চল। রাশেদ আমার দিকে হা করে তাকিয়ে আছে। দোস্ত, তোকে একদম সেই লাগছে, পুরো সিনেমার হিরোদের মতো।
সত্যি তোকে এই পোশাকে সেই লাগছে। হয়েছে হয়েছে, আর পাম দেওয়া লাগবে না, এখন চল। বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলাম। এই মামা যাবেন? রিক্সাওয়ালা মামা বলল ওঠেন। তারপর রিক্সায় উঠে রাশেদের অফিসের কাছে আসলাম। রাশেদ রিক্সাওয়ালাকে ভাড়া দিল। তারপর অফিসের ভিতরে চলে এলাম। অফিসটা 2 তলা। রাশেদের সাথে উপরে উঠে এলাম। রাশেদ একটা কেবিনের সামনে টোকা দিয়ে বলল, আসতে পারি স্যার? বস কাম। রাশেদ আর আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে তো আমি অবাক, দেখি মাইশা বসে আছে। মাইশার দিকে তাকিয়ে দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলেটাকে? জি স্যার, ওর নাম। মাইশা বলল রাকিব। রাশেদ মাইশার দিকে অবাক হয়ে তাকালো, আমিও তাকালাম। মাইশা, কি রাশেদ সাহেব এভাবে অবাক হয়ে তাকালেন যে? ম্যাম, ওর নাম জানলেন কিভাবে? মাইশা, আমি যখন ঢাকা থেকে আসছিলাম তখন ওনার সাথে পরিচয় হয়েছিল। ও। বস রাশেদ আর ম্যামের কথা শুনলেন, তারপর বললেন, এর চাকরির জন্য কি বলছিলা? রাশেদ বলল, জি স্যার। আব্বু চাকরিটা দিয়ে দাও, তোমার কাগজপত্র দাও। এই রে, আমার কাছে তো কিছুই নেই জাতীয় পরিচয়পত্র ছাড়া। তাই আমি রাশেদের কানের কাছে গিয়ে মুখ নিয়ে বললাম, দোস্ত আমার কাছে তো জাতীয় পরিচয়পত্র ছাড়া কিছু নেই, সব তো আঙ্কেলের বাসায়, এখন কি করব? সেটাই তো, তাই আমি বললাম, স্যার আমাকে ক্ষমা করবেন, অকারণে আপনার সময় নষ্ট করলাম। আমার কাছে জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র নেই, সব ঢাকাতে আছে। সরি, যাই তাহলে। ওহ। মাইশা বলল, পরে ঢাকা থেকে এনে দিয়ে দিবা? সরি ম্যাম, আমার পক্ষে ঢাকা যাওয়া সম্ভব না, অনেক সমস্যা আছে। সরি স্যার। তাহলে যাই। ওকে। রাশেদ আর আমি চলে আসতে লাগলাম। দরজার কাছে আসতে বস বলল, দাঁড়াও। জি স্যার বলেন, এখানে এসো। আবার কাছে গেলাম। তোমাকে চাকরিটা দেওয়া হলো। ধন্যবাদ স্যার। তোমার উপর ভরসা করে আর আমার মেয়ের কথা শুনে চাকরিটা দিলাম। আমি মাইশার দিকে তাকালাম। মাইশা মুচকি হাসলো। ধন্যবাদ ম্যাম। আর ধন্যবাদ স্যার আমাকে এরকম বিশ্বাস করার জন্য। হ্যাঁ, তুমি যেহেতু অনেক ভালো, সেহেতু তোমার বন্ধু ভালো হবে। কারণ ভালোর পাশে যে কেউ থাকলে সেও ভালো হবে, আর খারাপের পাশে খারাপ থাকলে খারাপ হবে, এটাই নিয়ম। ধন্যবাদ স্যার। ইনশাল্লাহ আপনার ভরসা কখনো ক্ষুণ্ণ করব না। আর ধন্যবাদ ম্যাম। ওকে। কখন থেকে জয়েন করবা? আজ থেকে স্যার। আমি আর অফিসে আসবো না, বস বলল। এখন থেকে আমার মেয়ে দেখাশোনা করবে। কেন স্যার? বয়স হয়ে গেল, আর অনেক তো কাজ করলাম, আর ভাবছি এখন বিশ্রাম নিব, চারিদিকে একটু ঘুরে ফিরে দেখব। আর মাইশাকে দায়িত্ব নিতে হবে, তাই না? আমার তো কোনো ছেলে নাই যে সে এগুলো দেখাশোনা করবে। তাই যাই হোক, আমাকে যেভাবে তোমরা সাহায্য করেছো, আশা করি আমার মেয়েকেও করবে। জি স্যার। রাশেদ, যাও তোমার পাশের কেবিনটা দেখিয়ে দাও। জি স্যার। আর রাকিব, কোনো সমস্যা বা না বুঝতে পারলে রাশেদকে বলবা, ও সব কিছু দেখিয়ে দেবে। জি স্যার। বসের কেবিন থেকে বের হয়ে এলাম। বস তো আর জানে না যে আমার কাজে একটা সময় একটা কোম্পানি চলতো। তারপর কেবিনে চলে এলাম। আজ প্রথম দিনে তেমন কোনো কাজ নেই। রাশেদ বলল, কিরে প্রথম দিন কেমন লাগলে? অনেক ভালো। রাশেদ, তাহলে তোর সাথে বাসে আসা মেয়েটি মাইশা ম্যাম ছিল? আমি কি জানতাম তোর অফিসের বসের মেয়ে এই মাইশা? তাও ঠিক। আচ্ছা যাই হোক, চল এখন ছাদ থেকে ঘুরে আসি। ছাদে চলে এলাম। দেখি মাসুরা আর তার সাথে 3টা মেয়ে আছে। মাসুরা পাশের ফ্ল্যাটের একটা মেয়ে মাসুরার কানের কাছে গিয়ে বলল, তোর ক্রাশ আসছে। হুম। আমি আর রাশেদ ছাদের এক কোণে এসে দাঁড়ালাম আর চারদিকটা দেখতে লাগলাম। পেছন থেকে কেউ বলল, হাই। আমি আর রাশেদ পেছনে ঘুরলাম। দেখি মাছুরা। হ্যালো, কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনি কেমন আছেন? আমাকে উদ্দেশ্য করে বলল। আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। মাসুরা বলল, আপনার বাসায় কে কে আছে? আমি চুপ করে রইলাম। মাসুরা বলল, কি হলো? ওর আপন বলতে তেমন এই পৃথিবীতে কেউ নেই। সরি। পেছনে ঘুরে আবার বাইরে দেখতে লাগলাম। মাসুরা, সরি বললাম তো। ইটস ওকে। মাসুরা, তাহলে ওই দিক ঘুরলেন কেন? এমনি ভালো লাগছে না। মাসুরা একটু মন খারাপ করলো। রাশেদ, ওর কথায় কিছু মনে করিয়েন না, একটু পার্সোনাল সমস্যায় আছে তাই এমনভাবে কথা বলছে, না হলে সবার সাথে ফ্রি। সকালে তো ভালোভাবে কথা বলল। সকালে আপনাদের পরিচয় হয়েছে? হালকা। রাশেদ, ও। মাসুরা চলে গেল বাকি ওই মেয়েদের কাছে। তখন একটা মেয়ে বলল, কি রে, তোর ক্রাশ তোর সাথে যে কথা বললো না? মাসুরা, ক্রাশের কোনো কারণে মুড অফ। ও। আর কিছুক্ষণ থেকে নিচে এসে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে শেষ করে এসে বললাম, কিরে কি করবি এখন? রাশেদ বলল, চল কিছুক্ষণ ঘুরে বেড়াই। ওকে চল। ঘোরাঘুরি করে এশার নামাজ পড়ে বাসায় আসলাম। তুই রুমে যা, আমি রান্না করছি। রাশেদ বলল, চল আমিও যাই। আরে না, তুই রুমে যা। তারপর দুজন মিলে একসাথে রান্না করলাম। খাওয়া দাওয়া শেষ করে গল্প করে যে যার মতো রুমে চলে এলাম। রুমে শুয়ে আছি, কিছু ভালো লাগছে না। আগের কথাগুলো খুব মনে পড়ছে। নিজের অজান্তেই কখন যে চোখ দিয়ে পানি পড়তে লাগলো বুঝতে পারলাম না। ওদিকে
রাইসা বারবার সোফার দিকে তাকাচ্ছে আর চোখের পানি ঝরাচ্ছে আর এক গভীর চিন্তায় ডুবে আছে। হঠাৎ রাইসার ফোন বেজে উঠল, কিন্তু রাইসার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বেজে যাচ্ছে তো বেজে যাচ্ছে। কিছুক্ষণ পর বুঝতে পারলো যে তার ফোন বাজছে, তাই রিসিভ করলো। ওপাশ থেকে আবির বলল, এতক্ষণ লাগে ফোন ধরতে? কি বলবা বলো? কি ব্যাপার, তুমি এভাবে কথা বলো কেন? তো কিভাবে বলবো? বুঝতে পারছি, তুমি তো এখন রাকিবের সাথে। কি বলতে চাচ্ছ? তুমি ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? কি আজে বাজে কথা বলছো? আমি ঠিক বলেছি। তোমার তো মনে হয় বাসর হয়ে গেছে। ছি, তুমি এমনটা ভাবতে পারলে? সব মেয়েরা ভুলে যায় স্বামী পেয়ে। আবির, চিৎকার দিয়ে বলে উঠল রাইসা। চিৎকার দিয়ে লাভ নেই, বাই। আবির ফোন কেটে দিল। রাইসা আবার ফোন দিল, কিন্তু আবির ফোন রিসিভ করলো না। কয়েকবার দিল কিন্তু রিসিভ করলো না। আমার সাথে কেন এমন হচ্ছে? বালিশে মুখ গুজে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। আমি ওপাশ ওপাশ করছি, যেন আজ ঘুম আসতে চাইছে না। প্রায় ঘন্টাখানেক পর ঘুম আসলো। পরের দিন সকালে যাই, আবিরের অফিসে গিয়ে ওর রাগ ভাঙিয়ে আসি বলে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলো রাইসা। কিছুক্ষণ পর আবিরের অফিসের সামনে চলে আসলো। রাইসা যখন আবিরের কেবিনে ঢুকতে যাবে তখন দারোয়ান বাধা দিল। কোথায় যাবেন? আবিরের কেবিনে। স্যার এখন একটা মিটিংয়ে ব্যস্ত আছে। কিন্তু রাইসা বারণ শুনল না, আবিরের কেবিনে ঢুকে গেল। ভেতরে গিয়ে তো ফারিয়ার মাথায় বাজ পড়ল। আবির একটা মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে আর লিপ কিস করছে। আবির রাইসাকে দেখে মেয়েটাকে ছেড়ে দিল। আবির, ফারিয়া তুমি এখানে? রাইসা তুমি এখানে? রাইসা কোনো কথা না বলে মিনহাজের কাছে গিয়ে ঠাস ঠাস করে একটা চড় কষে দিল। তুমি এত খারাপ? আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? আমার সাথে প্রেম করো আর অফিসে অন্য মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করো? আবিরও ঠাস ঠাস করে চড় দিল। আমাকে মারার অধিকার তোকে কে দিয়েছে? আমি তোকে কখনো ভালোবাসিনি। তোকে তো শুধু ভোগ করে ছেড়ে দিতাম, ব্যাস। আমাকে খারাপ বলছিস? আর তুই নিজে কি রাকিবের সাথে কী কী করেছিস মনে নেই? আর আমাকে খারাপ বলছিস? যা দূর হ। ধাক্কা দিয়ে ফেলে দিল। রাইসা টাল সামলাতে না পেরে পড়ে গেল। রাইসা উঠে মিনহাজের কাছে গিয়ে ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। গিয়ে গাড়িতে উঠে কান্না করতে করতে গাড়ি চালাতে লাগলো। এমনভাবে গাড়ি চালাচ্ছে যে কখন মাঝ রাস্তায় এসেছে তার খেয়াল নেই। হঠাৎ একটি ট্রাক এসে রাইসার গাড়িতে ধাক্কা দিয়ে চলে গেল। রাইসা গাড়ি থেকে কিছু দূরে ছিটকে পড়ে যায়। রাইসা বাজেভাবে অনেক জায়গায় কেটে যায় আর মাথাটা ফেটে যায়। রাইসা চোখে ঝাপসা লাগতে লাগলো। আর রাইসার চোখের সামনে আঙ্কেল আর রাকিবের ছবি ভেসে উঠল। রাইসা বলল, আব্বু, আব্বু, রাকিব, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি মনে হয় আর বাঁচব না। তারপর জ্ঞান হারিয়ে ফেলল। চারিদিকে মানুষজন জমা হয়ে আছে। রাইসাকে কয়েকজন টেনে বের করলো আর তারা দেরি না করে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার রাইসার অবস্থা দেখে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে গেল। একজন রাইসার বাবার কাছে ফোন দিল। আঙ্কেল ফোন রিসিভ করলেন। কে? তাড়াতাড়ি হাসপাতালে আসেন, আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আঙ্কেল এই লোকটার কথা শুনে চারিদিকে ঘুরতে শুরু করলো। হাত থেকে ফোন পড়ে গেল। দেরি না করে গাড়ি নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসলো। ডাক্তার বলল, অবস্থা অনেক খারাপ, আমরা যথাযথ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। আঙ্কেল কেঁদে দিলেন আর সেখানে বসে পড়লেন। ডাক্তার আঙ্কেলকে ধরে উঠালো। দেখ, ভেঙে পড়িস না, আল্লাহর উপর ভরসা রাখ আর আল্লাহর কাছে দোয়া চা যেন ফারিয়া ঠিক হয়ে যায়। আসলে ডাক্তার আঙ্কেলের বন্ধু ছিল। আঙ্কেল বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দিও। যদি রাইসার কিছু হয় তাহলে আমি একা হয়ে যাব। এদিকে আমি কেবিনে বসে আছি। তখন একটা ছেলে এসে বলল, আপনি কি নতুন? হ্যাঁ, গতকাল জয়েন করেছি। ও, আমি 1 মাস হলো জয়েন করেছি। আমি সাকিব, আপনি? আমি রাকিব। এভাবে সাকিবের সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর কাজে মনোযোগ দিলাম। বসের কেবিন থেকে বের হয়ে এলাম। বস তো আর জানে না যে আমার কাজে একটা সময় একটা কোম্পানি চলতো। তারপর কেবিনে চলে এলাম। আজ প্রথম দিন, তাই কেমন কাজ নেই। 2 দিন পর রাইসার জ্ঞান ফিরল। তোর জ্ঞান ফিরেছে মা? আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এভাবে কাঁদিস না আর কথা বলিস না, এতে রাইসার সমস্যা হবে। আব্বু, আমাকে ক্ষমা করে দিও, অনেক ভুল করে ফেলেছি। সত্যিকারের কোনটা ভালোবাসা বুঝতে পারি নাই। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। আব্বু, রাকিব কি আমাকে ক্ষমা করবে? এখন কথা বলিস না, রাইসার ব্রেনের উপর চাপ পড়বে, এতে ওর কোনো বড় সমস্যা হতে পারে। এদিকে রাইসাকে ডাক্তার একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। আমি ছাদে দাঁড়িয়ে আছি। মাসুরা বলল, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। একটা কথা বলি? বলতে পারেন। আপনি আমাকে আপনার কেমন লাগে? আপনি দেখতে সুন্দর, অনেক ছেলের ক্রাশ। মনে হয় প্রতিদিন আপনার পেছনে অনেক ছেলে ঘোরে। ওসব বাদ দেন, আগে এটা বলেন আপনাকে কেমন লাগে? ভালোই। তাই? একটু হেসে, কিন্তু কেন?
কিছু না, একটা কথা বলে রাখি। কি? মাথায় অন্য কোনো চিন্তাভাবনা থাকলে ঝেড়ে ফেলে দিন। কেন? আমি বিবাহিত। কি? লক্ষ্য করলাম মাছুরার চোখের কোণে পানি। আপনার আবার কি হলো? আপনার চোখের কোণে পানি যে? মাছুরা কিছু বলল না, চোখের পানি মুছতে মুছতে চলে গেল। বুঝলাম মাছুরা আমাকে ভালোবাসে, আর আমি আর বুঝি ভালোবাসার মানুষটিকে না পাওয়া আর আমি বুঝি ভালোবাসার মানুষটিকে না পাওয়ার ব্যথা কেমন। কিন্তু আমার এখানে কিছুই করার নেই। আগের কথাগুলো মনে পড়ে গেল। নিজের অজান্তেই কখন যে চোখ দিয়ে পানি বের হয়ে গেল বুঝতে পারলাম না। চোখ মুছে নিলাম, আর একটু দাঁড়িয়ে থেকে আমিও নিচে চলে এলাম। পরের দিন সকালে খাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বের হলাম। রাশেদের সাথে দুজনে একসাথে অফিসে চলে এলাম। পিয়ন বলল, আপনাকে ম্যাম ডাকছে। ওকে, আপনি যান, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। আমি উঠে ম্যামের কেবিনের সামনে গেলাম। আসতে পারি? ভিতরে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী জন্য ডাকছেন? তোমাকে দেখার জন্য। হেসে বলল ম্যাম। মানে ঠিক বুঝলাম না। কিছু না, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো ভালো। দাঁড়িয়ে কেন, বসো। না ম্যাম, কাজ আছে। কি বলবেন বলেন। বসতে বললাম না? জি, একটু ভয় পেলাম। এই নাও, এই ফাইলটা দেখো। জি, কোথায় যাচ্ছ? ম্যাম, কেবিনে। কেবিনে না, এখানে বসে বসে দেখো। এখানে? এখানে। কেন এখানে? দেখলে সমস্যা কোথায়? সমস্যা নেই, তাহলে দেখো। জি, ফাইলটা দেখতে লাগলাম। ফাইল দেখা শেষ, ম্যামের দিকে তাকিয়ে দেখি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ম্যাম, ম্যাম, কোনো রেসপন্স নাই। তাই এবার জোরে বললাম, ম্যাম। কে কে? আপনার আবার কি হলো? কিছু না, ফাইল দেখা কি শেষ? জি। ও, তুমি কি বিকেলে ফ্রি আছো? কেন? এমনি, বলো। জি, ফ্রি আছি। ওকে, তোমাকে শপিং করতে নিয়ে যাব। কেন? এত কথা বলো কেন? আমার সাথে যাবে মানে যাবে, ধমক দিয়ে বলল। ম্যাম, এভাবে ধমক দেন কেন? কি ম্যাম ম্যাম বলছো তো? কি বলবো? নাম ধরে ডাকবে? পারবো না। কোনো সমস্যা নেই। জানি না, তবে বলতে পারবে না। জানি না, তবে বলতে পারবো না। আর কোনো কাজ থাকলে বলেন, না হলে গেলাম। রাগ করো কেন? কোথায় রাগ করলাম? আমি যাই, আমার কাজ আছে। ওকে, আর বিকেলে রেডি হয়ে থাইকো। আর কিছু বললাম না, কেবিন থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে লক্ষ্য করলাম সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। সেদিকে না তাকিয়ে আমি ডেস্কে চলে গেলাম। কি ভাই, ম্যামের কেবিনে এতক্ষণ কি? কিছু না। তো এতক্ষণ কি করছিলেন? আর বলিয়েন না, ম্যাম আমাকে ওখানে একটা ফাইল দেখাতে বসিয়ে দিয়েছিল, তাই দেরি। ও, আমি তো ভাবলাম আপনি আবার ম্যামের প্রেমে। কি যে বলেন, ম্যাম কোথায় আর আমি কোথায়? ম্যামের সাথে আমার কখনো কি যাই? তাই যাই হোক, এখন কাজে মনোযোগ দিন। ওকে। কাজ করতে লাগলাম। লাঞ্চের সময় ম্যামের ডাক পড়ল। মনে মনে বললাম, এখন আবার কেন ডাকলেন কে জানি। ম্যাম, আসতে পারি? কী জন্য ডাকছেন? লাঞ্চ করছো? না, করব। তো ভালো, চলো দুজন একসাথে লাঞ্চ করি। না ম্যাম, আপনি লাঞ্চ করেন, আমি ক্যান্টিনে করে নিব। আরে আসো তো। না ম্যাম, সবাই অন্য কিছু ভাববে। কোনো কিছু ভাববে না। না ম্যাম, থাক। আমি তখন আপনার কেবিন থেকে বের হলাম, তখন সবাই কেমন করে তাকিয়েছিল, আর নিজেদের মধ্যে যেন কি বলাবলি করছিল। কোনো কাজ থাকলে বলেন, না হয় গেলাম। না। ওকে, গেলাম। ওকে। ম্যামের কেবিন থেকে বের হয়ে রাশেদের কাছে এলাম। চল ক্যান্টিনে। কিন্তু ম্যাম তোকে কেন ডাকলো? জানি না, কিন্তু ম্যামের ব্যবহার কেমন যেমন লাগতেছে। কেমন? এগুলো বাদ দে, চল, অনেক খিদা পেয়েছে। চল। ক্যান্টিনে চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে ডেস্কে চলে এলাম। ওইদিকে রাইসা শুয়ে শুয়ে চোখের পানি ঝরাচ্ছে। কিরে, কাঁদিস কেন? আব্বু, রাকিব আমাকে ক্ষমা করবে তো? ওকে কোথায় পাবো? জানি না রে মা। তোকে চারিদিকে লোক লাগিয়ে খুঁজতে হবে। আঙ্কেল ফারিয়ার সামনে হাতে খাবার নিয়ে এলো। নে, এখন খেয়ে নে। খেতে ইচ্ছে করছে না। না খেলে সুস্থ হবি কেমন করে? আর রাকিবকে কেমন করে খুঁজবি? রাইসা কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল। অফিস প্রায় শেষ, তখনই ম্যামের আগমন। চলো যাওয়া যাক। কোথায়? ম্যামকে দেখলাম অবাক হয়ে আমার দিকে তাকালো। এভাবে অবাক হলেন কেন? তুমি তো আজব মানুষ, আমাকে সকালে বলতে বলতে এখন ভুলে গেলে। রাশেদ, কিরে, চল যাওয়া যাক। আর ম্যাম, আপনি এখানে? কেন আসতে পারি না? পারেন, আপনার অফিস, আপনি যেখানে খুশি আসতে পারেন। রাশেদ সাহেব, আপনি চলে যান, রাকিব পরে যাবে। কেন, কোথায় যাবে? তোমার এত জানা লাগবে না, তুমি যাও। ওকে, তাহলে আমি গেলাম। রাশেদ চলে গেল। ম্যাম বলল, চলো যাওয়া যাক। জি, ম্যামের সাথে নিচে এলাম। নিচে এসে ম্যাম ড্রাইভারের সিটে বসলো। ম্যাম, দাঁড়িয়ে কেন? ভেতরে এসে বসো। জি। সামনে এসে বসলাম। ম্যাম গাড়ি চালাতে লাগলো, আমি চুপ করে বসে আছি। আমাকে চুপ করে থাকতে দেখে ম্যাম বলল, চুপ কেন? তো কথা বলো। কি বলবো বুঝতে পারছি না। ও, তুমি কি এমন চুপ করে থাকো নাকি? এমনি, ভালো লাগে না। ও, এভাবে টুকটাক কথা বলতে বলতে শপিং মলে চলে এলাম। গাড়ি থেকে নেমে ভেতরে যেতে যাব, তখন একটা মেয়ে বলল, কি রে মাইশা, এটা কি তোর বয়ফ্রেন্ড নাকি? আমি মেয়েটার দিকে তাকিয়ে
তাকালাম। আরে না তো, এটাকে আমার অফিসের একজন কর্মচারী। ও, কিন্তু এরে আনার কি দরকার ছিল? না, তলে তলে এই যে মিস, তেমন কিছু না। আমাকে ম্যাম নিয়ে আসার জন্য জোর করলো, তাই আসলাম। ও ম্যাম, কেমন আছিস? ভালো, তুই? ভালো। কি করতে আসা হয়েছিল? শপিং। তুই কি করতে আসলি? আমিও শপিং করতে আসলাম। আচ্ছা যাই রে, পরে কথা হবে। হুম। মেয়েটা চলে গেল। আমি আর ম্যাম শপিং করতে লাগলাম। শপিং শেষ করতে করতে রাত। ম্যাম বলল চলো ডিনার শেষ করি। চলেন, একটা রেস্টুরেন্টে এলাম। কি খাবে? আপনার যা ইচ্ছা অর্ডার দেন। ওকে। ম্যাম চিকেন বিরিয়ানি অর্ডার দিলেন। হঠাৎ করে ম্যাম জিজ্ঞেস করলো, তোমার গার্লফ্রেন্ড আছে? আমি চুপ করে আছি। কি হলো, চুপ যে? না। তাও ভালো, রাস্তা ক্লিয়ার। বুঝলাম না। বোঝা লাগবে না। খাবার চলে এলো। ম্যাম খাওয়া শুরু করলো। জি, খেতে লাগলাম। মাথা উপরে তুলে দেখলাম ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই মাথা নিচু করে নিলাম। কিছু বললাম না, খাবার খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে ম্যামকে বললাম, ম্যাম একটা কথা বলার ছিল। কি? যদি আমাকে নিয়ে কিছু ভাবেন তাহলে এগুলো বাদ দেন। কেন? পরে বলবো। তবে এটুকু জেনে রাখেন, আমাকে নিয়ে কিছু ভেবে থাকলে ভুলে যান। ম্যামের দিকে তাকিয়ে দেখি চোখের কোণে পানি। হয়তো এইভাবে বলাতে কষ্ট পেয়েছে, কিন্তু আমি কি করব? ম্যাম, কিন্তু কেন? আমি বিবাহিত। কি? একটু জোরে। অনেকে আমাদের দিকে তাকালো। ম্যাম, ম্যাম আস্তে, কি করছেন? ম্যাম কেঁদে দিয়েছেন। ম্যাম প্লিজ কাঁদবেন না, সবাই কেমন করে দেখছে। তুমি তো সেই দিন বললেও পারতে। ম্যাম প্লিজ কাঁদবেন না, সবাই কেমন করে দেখছে। তুমি সেই দিন বললা না কেন? তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আর এখন অনেক ভালোবাসি। আমি অত কিছু বুঝি না, আমি তোমাকে চাই। ম্যাম পাগলামি করিয়েন না। আমি এত কিছু জানি না। শান্ত হন, এখন বাসায় চলেন। এ বিষয়ে পরে কথা বলবো, মানে আগামীকাল। হুম। বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলাম। ম্যাম আপনি যান, আমি রিকশায় করে চলে যাব। আমি তোমাকে রেখে আসছি। না ম্যাম থাক, আমি যেতে পারবো। যাও। ম্যাম চলে গেল। তখনই ফোন বেজে উঠল। ফোন বের করে দেখি রাশেদ। রিসিভ করে বলল, কোথায় তুই? এই তো এখন গাড়িতে। ওকে, তাড়াতাড়ি আয়, আসছি। 20 দিন পর ঘুম ভাঙল। নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। চারদিকে তাকালাম, দেখি ডাক্তার আর পাশে একজন বয়স্ক মহিলা এবং লোক বসে আছে। মাথা প্রচণ্ড ব্যথা করছে। আমি এখানে কেন? আমার কি হয়েছে? ডাক্তার লোকটার কানের কাছে গিয়ে বলল, এ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এখন আগের কোনো কিছু মনে নেই। আপনারা একে কি পরিচয় দিবেন আপনারা জানেন। লোকটি তখন মহিলার কানের কাছে গিয়ে বলল, তুমি আমাদের সন্তান। ও, আমার কি হয়েছে? তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তোমার নাম রাজা। তুমি তাহলে আমার আব্বু? বাবা, এটা তোমার আম্মু, আর এটা তোমার ছোট বোন সিমি। ডাক্তার আমার ছেলেকে কখন নিয়ে যেতে পারবো? বিকেলে রিলিজ করে দিবে। ওকে ডাক্তার। ডাক্তার চলে গেল। আমিও সবার সাথে টুকটাক কথা বলে বাসায় চলে আসলাম। 2 দিন পর। সিমি, গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং পিচ্চি। সিমি, আমি কিন্তু পিচ্চি না, তোমাকে বলি নাই পিচ্চি বলবা। পিচ্চি বলবা না? যাও, তোমার সাথে কথা নাই। ও মাই, পিচ্চি তো দেখি রাগও করে। বল কি জন্য এসেছিস? আচ্ছা বাবা সরি, আর পিচ্চি বলবো না, এদিকে তাকা। সত্যি তো, এই যে কানে ধরলাম। তুমি আমার কান ধরছো কেন? সরি সরি, আমি ভাবলাম এটা আমার কান। আম্মু খেতে ডাকলো। সিমি, তাড়াতাড়ি এসো। যা, আমি আসছি। সিমি আমার রুম থেকে চলে গেল। আমিও নিচে এলাম। আম্মু খেতে দাও, বসো। আব্বু কোথায়? অফিসে কাজ আছে তাই চলে গেছে। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম, বসে আছি। সিমি আসলো। ভাইয়া, তুমি তো অনেক দিন বাসা থেকে বের হয়নি, তাই চলো বাইরে থেকে কোথাও থেকে ঘুরে আসি। চল। রেডি হয়ে নিচে আসলাম। কোথায় যাবি? একটু বাইরে ঘুরতে। ও দাঁড়া, আমি আসছি। রুমে গেলাম, তারপর ফিরে আসলাম। রিকশায় উঠে বাজারে আসলাম। দোকানদার টাঙানো ব্যানারগুলোর দিকে তাকিয়ে দেখি রাজশাহী ঢাকা লেখা। তাহলে আমি রাজশাহীতে আছি। মাথাটা ব্যথা হতে লাগলো, হাত দিয়ে মাথাটা ধরে। সিমি বলল, কি হলো ভাইয়া? ব্যথা করছে? তাহলে বাসায় চলো। মামা রিকশা ঘোরান। না থাক, তোমার তো মাথা ব্যথা করছে, ঠিক হয়ে যাবে, বাসায় চলো তো। বাসায় এসে শুয়ে পড়লাম। বাবা বলল, রাজা। আব্বু বলো। আমাকে একটু দেশের বাইরে যেতে হবে, তাই বলছিলাম যদি কয়েকটা দিন অফিসে যাও। এভাবে বলো কেন? আমি যাব, কিন্তু আমি তো এগুলো কিছুই বুঝি না। তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না, ম্যানেজারকে বলে দিব, ম্যানেজার সব বলে দিবে। আর তোমার কোনো কাজ নেই, শুধু দেখবা কে কাজ করছে আর করে না। আর কোনো সাইন লাগলে দেখে শুনে দিয়ে দিবা। তাহলে সমস্যা নেই, কিন্তু কখন যাবা? আগামীকাল দুপুরে। খাওয়া দাওয়া শেষে রুমে এসে শুয়ে পড়লাম, একটু পরে ঘুমিয়ে পড়লাম। আব্বু গতকাল বিকেলে অফিসের কাজে দেশের বাইরে চলে গেছে। আমি রেডি হয়ে নিচে আসলাম। 2 দিন পর, আজ প্রথম অফিস। আম্মু বলল যা। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে আসলাম। এসে গাড়িতে বসতে বসতে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর একটা 3 তলা বিল্ডিংয়ের সামনে
ড্রাইভার গাড়ি থামালো। বুঝলাম এটা অফিস। ড্রাইভার আঙ্কেল বলল, স্যার চলে এসেছি। আর স্যার বলার দরকার নেই, যেহেতু আমি আপনার ছোট, মানে আপনার ছেলের বয়সী, তাই নাম ধরে ডাকবেন। আমার কথা শুনে ড্রাইভার ভুরু কুঁচকে তাকালো। এভাবে কি দেখেন? কিছু না। কিন্তু আপনার নাম ধরে ডাকবো কিভাবে? আবার আপনি? বললাম তো আমি আপনার ছেলের বয়সী। যা ইচ্ছা বলে ডাকবেন, কিন্তু স্যার বা আপনি বলবেন না। আচ্ছা বাবা। ঠিক আছে, কিন্তু আপনার চোখে পানি কেন? তোমার কথা শুনে বাবা। এত বড় লোকেও তোমার মধ্যে কোনো অহংকার নেই। তুমি কত ভালো। আঙ্কেল কাঁদবেন না। কারো চোখের পানি আমি সহ্য করতে পারি না। বাবা। আঙ্কেল চোখের পানি মুছে নিল। আমি গাড়ি থেকে নেমে দেখি একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। লোকটি এসে বলল, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার অফিসের ম্যানেজার। ওহ ওকে, চলেন যাওয়া যাক। আঙ্কেল আপনি কি করেন? আশপাশে থাকেন না অফিসের ভেতরে? ভেতরে যান। ড্রাইভার আঙ্কেল বলল, ঠিক নেই বাবা, মাঝে মাঝে অফিসের ভিতরে যাই, মাঝে মাঝে বাইরেও থাকি। ও ম্যানেজার সাহেব, চলেন যাওয়া যাক। ম্যানেজার, অফিসে চলে এলাম। অফিস শেষে বিকেলে বাসায় আসলাম। বাসার ভেতরে আসতে আসতে আম্মু বলল, প্রথম দিন কেমন কাটলো? ভালো। সিমি কিন্তু তোর উপরে রাগ করেছে। কি রাগ ভাঙা? কেন, ওর আবার কি হয়েছে? ওরে না বলে চলে গেছিস তাই? ও ঠিক আছে। আমি গিয়ে আবার আমার পিচ্চি বোনের রাগ ভাঙালাম। অনেকগুলো চকলেট নিয়ে এসেছিলাম ওর জন্য, তাই ওকে দিলাম। সিমি বলল, ভাইয়া একটা কথা বলি। বলার জন্য কি তোর পারমিশন নেওয়া লাগবে নাকি? বলে ফেল। আসলে আগামীকাল আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে। যদি যেতা। অফিস আছে আর আব্বু নেই তো জানিস, তাই যেতে পারবো না। আচ্ছা মন খারাপ করিস না, অফিস না থাকলে যেতাম। এভাবে আরও 5টা দিন কেটে গেল। অফিসের কাজে এখন অনেকটাই শিখে গেছি। আব্বু এখন বিদেশ থেকে আসে নাই, তবে 2 দিন পর আসবে বলছে। আর আমি আমার কেবিনে বসে আছি। তখন ম্যানেজার এসে বলল, আসতে পারি? ইয়েস কামিং। আগামীকাল একটা মিটিং আছে। বড় স্যার বলছে এই মিটিংটা আপনাকে করতে হবে। কিন্তু আমি কি পারবো? এর আগে তো কখনো করি নাই। স্যার আমি তো আছি, আপনাকে সাহায্য করব। কয়টায় মিটিং? 11টায়। ওকে। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আব্বুর সাথে ফোনে কথা বললাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নিজের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে, পারবো কি পারবো না এটা ভেবে। এগুলো ভাবতে ভাবতে অফিসে চলে আসলাম। বসে আছি আর ফাইলগুলো দেখছি। এভাবে দেখতে দেখতে মিটিংয়ের সময় হয়ে গেল। ম্যানেজারকে বললাম, আসতে পারি? হ্যাঁ আসুন, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। ম্যানেজার বলল, আপনাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দিই। উনি হলেন আমাদের কোম্পানির ভবিষ্যৎ এমডি, নাম রাজা চৌধুরী। সকলের সালামের উত্তর নিল। সবার দিকে এক নজর তাকিয়ে নিলাম। 5জন ছেলে আমার থেকে বড় হবে, আর 3জন বয়স্ক লোক, আর তাদের সাথে 3টা মেয়ে আছে। লক্ষ্য করলাম একজন বয়স্ক লোক আর একটা মেয়ে, তাদের চোখে যেন পানি, আর কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা কেমন শুকিয়ে আছে, আর মনে হয় নিজের শরীরের যত্ন নেই। তা যাই হোক, আমি আমার কাজ করি। ম্যানেজার বলল, আপনার সাথে এনার পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমাদের কোম্পানির ভবিষ্যৎ এমডি, নাম রাজা চৌধুরী। তখন এক লোক বলল, একটা কথা বলি? বলেন। আমি তো জানি আজমল চৌধুরী কোনো ছেলে সন্তান নেই, একটা মেয়ে আছে। ম্যানেজার ওনাকে পুরো কথা শেষ করতে না দিয়ে বললেন, রাজ দেশের বাইরে থাকতো, তাই হয়তো চেনেন না, হতে পারে। সবার সাথে কথা বলে পরিচয় হয়ে মিটিং শুরু করলাম। আমি আসার পর থেকে লক্ষ্য করলাম ওই লোক এবং মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। মিটিং শেষ করে ডেস্কে চলে এলাম। মিটিংয়ে ছিলাম তখন কেমন জানি লাগছিল বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল মাথায় বোঝা ছিল, তা নামিয়ে এলাম। অনেক ক্লান্ত লাগছে, তাই ম্যানেজারকে বলে বাসায় চলে এলাম। আম্মু বলল, আজ এত তাড়াতাড়ি যে? অনেক ক্লান্ত লাগছে তাই চলে এলাম। ভালো করেছিস, খেয়ে নে, তারপর রুমে যা। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটা ঘুম দিলাম। এক ঘুমে বিকেল। ঘুম থেকে উঠব, তখন উঠতে পারলাম না। মনে হচ্ছে কেউ শক্ত করে ধরে আছে। ভয়ে তো আত্মারাম খাঁচা ছাড়া। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ভয়ে ভয়ে পেছন দিকে ঘুরলাম। দেখি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়লাম। আরে আপনি কে? আমার রুমে কি করছেন? আর আমার পাশে আমাকে জড়িয়ে ধরেছিলেন কেন? কে আপনি? আমি তোমার বউ রাইসা। আমি বিয়ে করলাম কবে? আমি আপনাকে চিনি না, আর আগেও দেখেছি বলে মনে হয় না। যান, রুম থেকে বের হয়ে যান। রাইসা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আজব তো, কান্না করেন কেন? রাইসা কেঁদে দিল। আজব তো, কান্না করেন কেন? এমন করো কেন? প্লিজ ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আজব তো, কি বলছেন? আর কিসের ক্ষমা চাইছেন? কিছু বুঝতে পারছি না, প্লিজ ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এভাবে কান্না করছেন কেন? আর আমি তো আপনাকে চিনি না। রাইসা এবার আমার হাত ধরল। প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি। হাত ছাড়িয়ে নিল। আর এগুলো কি করছেন? আর এগুলো কি বলছেন? আম্মু। আম্মু আমার ডাক শুনে রুমে এলো। কি হয়েছে? এই মেয়েটা কে? কোথা থেকে এলো? এটা তোর বউ। হা হা, তুমি না?
আম্মু আমি বিয়ে করলাম কবে? কখনই তো জানলাম না। সত্যি এটা তোর বউ। মজা করো না মা। আর এই যে আপনি রুম থেকে বের হয়ে যান। আঙ্কেল বলল, রাকিবের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আমাদের চিনতে পারবে না। রাইসা আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শান্ত হামা, আমাদের কিছু করার নেই। সবাই বাইরে চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। আমি কে, আমার পরিচয় কি, এদের দেখে কিছু মনে পড়ছে? কি মনে হতে চাইছে কিন্তু মনে করতে পারছি না কেন? এগুলো ভাবতে ভাবতে ব্যথা শুরু হয়ে গেল। আবার চিৎকার দিয়ে মাথা ধরলাম। চিৎকার শুনে সবাই দৌড়ে চলে গেল। কি হয়েছে বাবা, এভাবে চিৎকার দিলি কেন? মাথা ব্যথা করছে অনেক। ডাক্তারকে ফোন দিয়ে ডাকি। আম্মু বলল, রাতে রুমে আসে তখন আম্মু, ডাক্তার রাতের রুমে এলো। আম্মু বলল, কিছু বলবে? আম্মুকে বললাম, কিছু বলবা? আমার একটা কথা রাখবি। কি হয়েছে বল তো? তুই রাইসাকে বিয়ে কর। এটা আবার কে? যে মেয়েটা আমাদের বাসায় আছে। ওরে বিয়ে করতে পারবো না। কি ওকে আবোল তাবোল বকছে? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস। আচ্ছা করব। এই তো আমার লক্ষ্মী ছেলে। তোর আব্বা আসুক তারপর হয়েছে। তারপর হবে। আম্মু চলে গেল। আমি চুপ করে বসে আছি। 3 দিন পর আজ আমার বিয়েটা হয়ে গেল ধুমধাম করে। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। সিমি, ভাইয়া এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও। বুকে ফু দিয়ে ভেতরে। তারপর দরজা বন্ধ করলো। ভেতরে যেতেই মেয়েটা মানে রাইসা আমার পা ধরে সালাম করতে এলো। তখন ধরলাম। আরে আরে ধরছেন কেন? মানুষের সামনে কখনো মাথা নিচু করতে নেই, একমাত্র আল্লাহ ছাড়া। আচ্ছা চলেন এশার নামাজ পড়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আমাদের আগামী দিনগুলোর জন্য প্রার্থনা করি। আচ্ছা। তারপর অজু করে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম। তারপর উঠে বিছানায় গিয়ে বসলাম। আমাকে আপনার পছন্দ হয়েছে। কিন্তু আপনি অমন করছিলেন কেন? তোমাকে আমার পছন্দ হয়েছে তাই অমন করছিলাম। আচ্ছা। আর কথা না বলে ঘুমিয়ে পড়েন। আমার কথা শুনে ফারিয়া বুড়ুকুসকে তাকালো। এভাবে দেখেন কেন? ঘুমিয়ে যাব মানে? তো আর কি করব, জানো না কি করতে হয়? দাঁড়াও আমি দেখাচ্ছি কি করতে হয়। 1.5 বছর পর একদিন সকালে ঘুম থেকে উঠে চমকে গেলাম। দেখি আমার পাশে একটা ছোট বাচ্চা। আমার রুমে বাচ্চা এলো কেমন করে? রাশেদ, এই রাশেদ, আমার রুমে বাচ্চা এলো কেমন করে? আমার ডাক শুনে কেউ এলো। আমি তাকে দেখে তো অবাক। দেখি রাইসা। ম্যাম আপনি এখানে? আর বাচ্চা কার? কেন আমাদের? আমাদের মানে? আমার আর তোমার। কিছু বুঝতে পারছি না। আর আপনি এখানে কেন? রাশেদ কোথায়? রাশেদ ওর বাসায় আছে। স্বামী আর আমি আমার স্বামীর বাসায় আছি। কে আপনার স্বামী? ও, আবির। আবিরের কি হয়েছে? ওর কাছে যান। আর আমি কোথায় আছি? ও হ্যাঁ, মনে পড়েছে। আমি যখন রাস্তাতে পার হচ্ছিলাম তখন একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। তারপর আর কিছু মনে নেই। আর আপনি এখানে কেন? বের হন বাসা থেকে। আর আবিরের বাচ্চাকে আমার বাচ্চা বলছেন কেন? নষ্ট মেয়ে কোথাকার। রাইসা, সত্যি এটা আমাদের বাচ্চা, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? তাও আপনাকে? যে মেয়ে তার বয়ফ্রেন্ডের সামনে নিজের স্বামীকে থাপ্পড় মারতে পারে তাকে বিশ্বাস করব? মনে তো হচ্ছে এটা আপনার আর আবিরের অবৈধ সন্তান। হয়তো আবির তাড়িয়ে দিয়েছে তাই আমার কাছে এসেছেন। ফারিয়া আমার পা ধরে বলল, বিশ্বাস করো এটা আমাদের সন্তান। এতিমের পা ধরছেন কেন? কেউ জেনে নিলে আপনার মানসম্মান কোথায় যাবে ভেবেছেন? ছাড়ুন। ছাড়বো না। পা ছাড়েন বলছি। না। ঠাস করে চড় বসিয়ে দিলাম রাইসাকে। যত ইচ্ছে মারো, কিন্তু তোমাকে ছেড়ে যাব না। কেন, তোর আবিরের কি হয়েছে? আর তোর তো 6 মাস পর ডিভোর্স লেটার দেওয়ার কথা। দেখি তো আজ কত মাস হয়েছে। মোবাইলটা হাতে নিলাম। মোবাইল হাতে নিয়ে তো দেখি অবাক। 3 বছর পেরিয়ে গেছে। ফারিয়ার দিকে তাকালাম, ও কাঁদছে। কেমন করে? তাহলে আমি এতদিন কোথায় ছিলাম? আর আমার বা কি হয়েছিল? না, এ মনে হয় সাল চেঞ্জ করে দিয়েছে। ফোনের মেসেজগুলো দেখি। এটা তো 2025 সাল। তাহলে? তাহলে আমার কি হয়েছিল? এর কাছ থেকে জেনে নিই। এই বল আমার কি হয়েছিল? রাইসা অশ্রু ভেজা চোখে নিয়ে আমার দিকে তাকালো। এই তোরে বলছি না, ধমক দিলাম। রাইসা আমার কথায় কেঁপে উঠল। বলছি। রাইসা বলতে লাগলো। আমি শুনতে লাগলাম। বলা শেষ করে ফারিয়া কাঁদতে লাগলো। আমাকে ডিভোর্স দিও না। অন্য যে কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। রাইসাকে জড়িয়ে ধরলাম। না, ডিভোর্স দিব না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। কপালে একটা চুমু দিয়ে। এর মধ্যে আমাদের ছেলে উঠে কান্না শুরু করে দিয়েছে। রাইসাকে ছেড়ে দিয়ে আমার ছেলে তাহসানকে কোলে নিয়ে একটু চুমু দিলাম।